অনেক মানুষ বলে যে মেয়েরা কেন বিদেশে আসে, অনেক মেয়েরাও দেশের ভিতরে যারা আছে তারাও বলে যে দেশে তো অনেক গার্মেন্টস আছে, অনেক কাজ আছে, তাহলে দেশের থেকে বিদেশে কেন যেতে হবে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। একটা মেয়ে সহজে বিদেশে আসে না। একটা মেয়ে কেন সহজে বিদেশে আসবে এত কষ্ট করে? কেউ কি সহজে কষ্ট করতে চায়? ইচ্ছা করে কি কষ্টের ভাগিদার হইতে চায়? কেউ হইতে চায় না। তো একটা মেয়ে যে কখন বিদেশে আসে, যে সময় তার পরিবারের কষ্ট সে দেখতে পারে না, ওই সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মেয়েটা বাধ্যতামূলক প্রবাস বেছে নেয়। তো আমার নিজের জীবনের কিছু গল্প আমি বলতে চাই আপনাদের মাঝে। তো আশা করি সবাই পাশে থাকবেন, অনুরোধ রইল। কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন, শুনে যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। তো আমার বাপ, আমরা অনেক গরিব মানুষ, আমি একবারে নিম্ন, আমার বাপ একবারে নিম্ন গরিব ঘরের মেয়ে। আমার বাপের কিছুই ছিল না। একটু জায়গা জমি, একটা ঘর ঘর রাখার মতন একটা জায়গা ছিল না। অন্য মানসির জায়গার উপরে ঘর বান্ধি আমরা ছোটবেলাতে বড় হয়েছি। আমার দাদা ছিল অনেক আগে জায়গা, কিন্তু আমরা যে সময় হই নাই ওই সময় যে কোনো কারণবশত আমার বাপ বিক্রি করে দিছিল। আমার দাদি অসুস্থ ছিল, চিকিৎসা করাইতে, আর ওই সময়কার তো জায়গার দাম বেশি ছিল না। তো যাই হোক, এ নিয়ে আমি আর কথা বাড়াইতেছি না। তো আমি একটা কথাই বলতেছি, আমি অনেক গরিব ঘরের মেয়ে, আর আমার বাপ অনেক গরিব, আমার বাপের কিছুই ছিল না। তো বাপ মার কষ্ট না দেখতে পেরে আমি বিদেশে পাড়ি দেই। তো আমরা 7 বোন, সবাই মনে করেন বিয়ে শাদী হয়েছে, সবাই আমরা সংসার করেছি। তো আল্লাহ আমার হয়তো ভাগ্য রাখে নাই, আমার সংসারটা জানি না কিভাবে ভাঙলো। তো হয়তো আমার নসিবে নাই। তো আমার ছেলের বয়স যে সময় 1 বছর 8 মাস, সে সময় আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে আমি দেশের ভিতরে কাজকাম করে খাই। আমি আবার সেলাই মেশিনেও কাজ জানি, কাজ করতাম। তো ও সেলাই মেশিনে মনে করেন গ্রাম অঞ্চলে ঘরে ঘরে সেলাই মেশিন, ওতেও হয় কোনো রকম হয়। আবার বাইরেও কাজ করতাম মাছ কোম্পানিতে। তো এদিক সেদিক করে খাওয়াটা ভালোভাবে মা বাপ নিয়েই আমি চলতে পারতাম। তো আমার একটা ভাই নেই, আমরা 7 বোন। তো আমার বাপের কিছু নাই। তো মা বাপের কষ্ট, যে এতগুলা মেয়ে বিয়ে শাদী করেছে, অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছে 4 থেকে 5 লাখ টাকা। তো সবাই মানুষ টাকা পয়সা চায়, সুদি লাভে নিয়ে সব টাকা সমিতি এদিক সেদিক করে 4-5 লাখ টাকা ঋণ হয়ে গেছিল। তো মা বাপের এই কষ্ট দেখতে না পেয়ে আমি 2015 সালে বিদেশে পাড়ি দেই। আমি ওমানে চলে যাই আমার এক আত্মীয়র মাধ্যমে। তো যে সময় গিয়েছিলাম বলছিল যে 2 বছর পর্যন্ত 15,000 টাকা বেতন দেবে, 2 বছর পরে যেই বেতন বাড়াবে আবার। তো আমিও তাই ভেবে 1 লাখ টাকা লাভে সুদের পরে আবার নিয়ে আমি গেছি। ওই সময় 1 লাখ টাকা লাগছে আমার, আমি তো বুঝিনি, আমি তো নতুন ছিলাম। তো তারা যা বলছে আমি তাই করছি, করে যাই হোক গেছি। ওইখানে যাই, মাসের মাথায় বেতন হাতে পাই, শুনি যে 10,000 টাকা। তো ওই সময় আমি তার বললাম যে তুমি নিজে থেকে আমার নিয়ে আসছো 10,000 টাকা, এত কম টাকা বেতনে আমি 1 লাখ টাকা খরচ করাইছি। তারপরে যাই হোক, ও নিয়ে আর কথা বলি লাভ নেই, ও নিয়ে অনেক কথা কাটি হয়েছিল সেই সময় তার সাথে। পরে আমি চিন্তা ভাবনা করলাম তাই শীতে বইছি, এখন আমার তো থাকতে হবে, শেষ উঠতে হবে। তা ফুল একটা বছর আমার ওই টাকা কিন্তু, ওই 1 লাখ টাকা উঠাইতে লাগছে ফুল একটা বছর। পরে 1 বছর পরে যেই দ্বিতীয় বছরে তে আমি আমার মা বাপের ঋণ পানে হাত দিলাম। মানে মানুষের অল্প অল্প দিতে দিতে শোধ করলাম মাসে মাসে। 12,000 টাকা পাইতাম। আবার 1 বছর পরে যে আমার কাজ কাম ভালো দেখি ম্যাডাম আবার 2,000 টাকা আমার বেতন বাড়িয়ে দিছিল। তো মোট 12,000 টাকা। তো মোট 12,000 টাকা বেতন পাইতাম। তো এইভাবে আরও 1 বছর কেটে গেল। পরে আমি অনেক টাকা ঋণ পান মা বাপের ক্লোজ করে দিলাম। আবার ওরা খাইতো, খাওয়া দাওয়া করতো, আর মাসে ঋণ পান দিত কম বেশি। আমার আব্বা টুকটাক কাজ করতে পারতো আর কি। তো যাই হোক, এভাবে আরো 1 বছর কেটে গেল। যাওয়ার পরে ম্যাডাম 15,000 টাকা বাড়াই দিল, আরো 3,000 টাকা বাড়াই দিল, বাংলার মোট 15,000 টাকা বেতন। তো এরপরে ব্যাংকের রেট বাড়তে বাড়তে 16,000 পর্যন্ত যাইতো মাঝে মাঝে। তো এইভাবে আমি আরো 2 বছর থাকলাম। 4 বছর থেকে একবারে ঋণ পান শোধ করি, সামনে আমার ব্যাংকে 1 লাখ টাকা রেখে আমি দেশে গেলাম। ঋণ পান তাও সব শোধ হয় নাই, মানে অর্ধেকটা শোধ হয়েছে আর কি। আর অল্প কিছুটা আছে, অর্ধেকের একটু বেশি শোধ হয়েছে। তো এইভাবে আমি যাই, দেশে যাই। আবার আমি সৌদি আরব আসি 3 থেকে 4 মাসের ভিতরে। আইসি আবার মাসে মাসে টাকা পাঠাই, সব ঋণমান পরিশোধ করলাম। আবার এর ভিতরে আমি 7 শতক জায়গাও কিনছি। তো সেই 7 শতক জায়গার পরে টিন সেট করি, ঘর করছি ভিটি পাকা করি। আর পরে বেড়ার টিন দিয়ে করে আমি 3 বছর 3 মাস থাকছি রিয়াদে, তারপরে দেশে গেছি।
তো আমি একটা কথাই বলতে চাই যে যার সংসারে দায়িত্ব আছে সেই বোঝে যে একটা সংসার চালানো কত কষ্ট। আরও বিশেষ করে একটা মেয়ে মানুষের পক্ষে অসম্ভব। তারপরও আমরা চেষ্টা করি যে মা বাপ, একটা মেয়ে সহজে কি বিদেশে বেরোয়? কেউ সহজে বাইরে বেরোয় না, আর কেউ বেরোতেও চায় না। দেশে যদি সে ঠিক মতন খাইতে পরতে পারে, ইনকাম করে চলতে পারে, তাহলে কেন বেরোবে? শুধু সংসারের দিকে তাকে 4.5 বছরের ছেলে রেখে আমি বিদেশে আসি। তো এই 10 বছর আমার বিদেশ হয়ে গেছে। তো সবাই বলে যে তুই 10 বছর, অনেকে আছে আমার বন্ধু বান্ধব বা পরিচিতির ভিতরে, আমি অনেক সময় এই কথার মুখোমুখি হই যে বলে তুই তো 10 বছর বিদেশে আছিস, তাই এখনো বিদেশ কি করতে? তুই তো টাকা ব্যাংকে একেবারে ব্যাংক গরম করে ফেলেছিস টাকা রেখে, মানে এই লাখ লাখ টাকা রাখছিস। তো আসলে যার জায়গা সে বোঝে। মা বাপের 5 লাখ টাকা ঋণ শোধ করছি। আবার এই 10 বছর আমার আব্বার আমি কোনো ইনকাম করতে দেই না। আমি কিন্তু তাদের সংসারে ওষুধ পানি ঝানে যা আমার মা বাপের সব আমি চালাই। আমি কারোর কাছে, কেউ কোনোদিন বলতে পারবে না একটা টাকা আমি কারোর কাছে চাইছি ধার, মানে সহযোগিতা। কেউ সহযোগিতা বলেন, জাকাত ফিতরা বলেন, আমি নিজের পরে পরিশ্রম করি। আমি আমার মা বাবা আর আমার ছেলেটা নিয়ে আসি। তার পাশাপাশি বোনেরাদেরও অভাবের সংসার টুকটাক চেষ্টা করি যতটুক দেওয়ার মতন দিতে, কতটুক দিতে পারবো, মানে চেষ্টা করি দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওটাও করার উদ্দেশ্য যে কিছু কিছু মানুষ বলে মেয়েরা কেন বিদেশে আসে, দেশেও তো অনেক কাজ আছে। তো দেশে যে কাজ আপনি বলেন, 15,000 টাকা গার্মেন্টসে হাইরেট বেতন, ওভার টাইম টাইম দিই। তো এই 15,000 টাকা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকা, তারপরে আপনার খাওয়া খরচ তো আছে। তা আমরা চারি মাসেও যদি থাকি, আমি 15,000 টাকা কষ্ট মষ্ট করে খাইতে পারবো। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, একটা ভবিষ্যৎ থাকে। আমার যেমন একটা ছেলে আছে, আমার ছেলেটার একটা ভবিষ্যৎ আছে। আমি ভাবি, বা অসুখ বিসুখ হলেই মা বাপরে কীভাবে চিকিৎসা করব। আমি দেশে থাকলে তো সেই টাকা দিয়ে মনে করেন কোনো রকম খাওয়া চালাইতে পারবো, কিন্তু আমার আব্বা যে সময় অসুস্থ হবে, আমার মা যে সময় অসুস্থ হবে, ওই সময় তো আমার মানুষের কাছে হাত পাততে হবে। তো আমি মনে করি মানুষের কাছে হাত পাতাটা বেটার না, মানে আমার ভালো না, ভালো লাগে না আর কি। আমি নিজে, আল্লাহ আমার শরীরগত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। আমি মানুষের কাছে কেন হাত পাতবো? আমি নিজে পরিশ্রম করি। মা বাপ যতদিন বাঁচি চেষ্টা করব চালাইতে। তো সবার কাছে দোয়া রইলো, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, আমার আব্বা মার জন্য। আব্বা মা যতদিন বেঁচে থাকে তারা যেন সুস্থভাবে বেঁচে থাকে। আর যতদিন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার মা বাপের পাশে থাকতে চাই। আমি যতদিন নাম মৃত্যুবরণ করে আল্লাহ, আমি ততদিন জানি আমার মা বাপের পাশে এভাবে থাকতে পারি। আজ 10 বছর ধরে আছি, আরও বাকি জীবনটা জানি থাকতে পারি। তা সবাই দোয়া করবেন আর শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।